উদযাপনে আপন ঠিকানায় ছুটছে মানুষ, সময় মতো ছাড়ছে ট্রেন, সড়কেও স্বস্তি নেই, চিরচেনা যানজট, লঞ্চে উপচে পড়া ভিড়, যাত্রা নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ। দর কষাকষিতে ব্যস্ত ক্রেতা বিক্রেতা, জমজমাট কোরবানির পশুর হাট, রাজধানীতেও চলছে বেচা কেনা। এবারও ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, কাল বিক্রি আরো বাড়ার আশা। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, মক্কা থেকে তাবু শহর, মিনার পথে লাখ লাখ মুসল্লি, সারা রাত অবস্থানের পর কাল বাদ ফজর আরাফার ময়দানে যাত্রা। বঙ্গবন্ধু জাতীয় চার নেতা ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকবে, জানালেন উপদেষ্টা। খেতাব নিয়ে প্রচারিত খবর ভিত্তিহীন, জানালেন উপপ্রেস সচিব। এবং সন্ধ্যায় ঘরের মাঠে ভুটানের বিপক্ষে অভিষেক হচ্ছে হামজা চৌধুরীর। প্রীতি ম্যাচ হলেও জয় তুলে নিতে চায় লাল সবুজ, ম্যাচ দেখতে মাঠে দর্শকদের ভিড়। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন মানুষ। রেল, সড়ক, নৌ সব যাত্রাপথেই স্বস্তির ছাপ। কমলাপুর রেল স্টেশন থেকে প্রায় সব ট্রেনই ছেড়েছে সময় মতো, সড়ক পথেও নেই ঝক্কি ঝামেলা। তবে আজ শেষ কর্মদিবস হওয়ায় দুপুরের পর বাড়ে যাত্রী চাপ। ঈদুল আজহার বাকি আর 2 দিন, প্রিয়জনদের সঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করতে শেকড়ের টানে বাড়ি ছুটছেন মানুষ। ঈদ যাত্রার পঞ্চম দিন বুধবার সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়। স্বাচ্ছন্দ্যময় স্বস্তির যাত্রায় উচ্ছ্বাসের ছাপ যাত্রীদের মধ্যে। মা বাবা ছেলে মেয়ে বউ আছে, এদের সাথে ঈদ করার মজা আলাদা। অনেক আনন্দ লাগছে, আমি বাড়িতে গিয়ে ঘুরবো আর গিয়ে ঈদ করবো। আলহামদুলিল্লাহ, ফ্যামিলি নিয়ে খুব ভালো যাচ্ছি। 2-1টি বাদে সকাল থেকে প্রায় সব ট্রেনই কমলাপুর ছেড়েছে নির্ধারিত সময়ে। অন্যান্য বছর উত্তরবঙ্গগামী ট্রেনের শিডিউল বিপর্যয়ের অভিযোগ বেশি থাকলেও যমুনা রেল সেতু চালু সহ ব্যবস্থাপনাগত উন্নতির সুবাদে এবার বদলে গেছে চিত্র। শিডিউল টাইমে ট্রেন আসা যাওয়া এটা কিন্তু নির্ভর করে পুরোটাই প্রশাসনের হাতে, শৃঙ্খলার উপর। এই শৃঙ্খলাটা সকল জায়গায় ফিরে এসছে, তার ছোঁয়াও লেগেছে রেলওয়েতে। টিকিট আছে, বগিতে অনেক সময় ঢোকা যায় না, আর এখন যে নিয়মটা করছে এই নিয়মটা পারফেক্ট নিয়মটা। টিকিট আছে, ভিতরে প্রবেশ করতে পারতেছে। সকাল থেকে সড়ক পথেও দেখা যায় স্বস্তির যাত্রা। মহাসড়ক যানজট মুক্ত রাখতে হাইওয়ে পুলিশের সঙ্গে কাজ করছে সেনাবাহিনীও। অন্য বাসগুলোতে ভাড়া কম ছিল, বাট আমি সময় মতো না কাটার জন্য ভাড়াটা একটু বেশি দিয়ে টিকিট কাটতে হচ্ছে। গ্রামে যাওয়া, সবার সাথে একসাথে ঈদ করা যায়, তো এক্সাইটেড। টাইমলি আসি, তারপরে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে বাস আসে। বাচ্চা নিয়ে ভোগান্তি না এটা। তবে অভিযোগ আছে কিছু কিছু বাসে বাড়তি ভাড়া নেয়ার, যদিও তা মানতে নারাজ পরিবহন মালিকরা। রাস্তা খুব একটা বেশি চাপ নেই, দুপুরের পর ছুটি তো দুপুর থেকে হয়তো একটু ভাড়া বেশি না, ভাড়া সীমিত তাই 550 বগুড়া ভাড়া 550। সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় বাড়ছে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের। পরিবহন সংশ্লিষ্টরা মনে করেন বুধবার শেষ কর্মদিবস হওয়ায় সব পথেই শুরু হবে ঈদ যাত্রার মূল চাপ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঈদে ঘরমুখো মানুষের খবর জানবো এই মুহূর্তে। সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী তোহা খান তামিম, বিমানবন্দর রেল স্টেশনে আছেন সহকর্মী সাইফুল রুদ্র এবং ঢাকা ময়মনসিংহ সড়কের চান্দনায় আছেন সহকর্মী মেহেদি হাসান। সরাসরি প্রথমেই যাচ্ছে তামিমের কাছে। তামিম, পন্টুনে অপেক্ষারত যে লঞ্চগুলো রয়েছে সবগুলো লঞ্চই ছাড়বে রাত্রি 8টা থেকে 9টার মধ্যে। তারপরও আমরা দেখতে পাচ্ছি যে সদরঘাটের পন্টুন জুড়ে একেবারে লোকে লোকারণ্য। আমি একটু দেখাতে চাই, ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে শেষ মুহূর্তে আজকে যে কর্মদিবস, শেষ কর্মদিবসের আজকে শেষ, এবং আমরা লক্ষ্য করছি যে পন্টুন জুড়ে এখনই ঠিক দুপুরের পর থেকেই যাত্রীর যে আনাগোনা, দক্ষিণবঙ্গের যে যাত্রীরা তাদের যে আনাগোনা শুরু হয়েছে পুরো পন্টুন জুড়ে। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ এই মুহূর্তে পন্টুনে অপেক্ষা করছেন তাদের যে কাঙ্ক্ষিত লঞ্চ, গন্তব্যের লঞ্চ, সেই লঞ্চে ওঠার জন্য। পাশাপাশি অনেকে ইতোমধ্যে লঞ্চে উঠে বসে পড়েছেন, তাদের যে সিট সেই সিট তারা নিয়েছেন। এবং আমরা লক্ষ্য করছি যে দক্ষিণবঙ্গের যে বিভিন্ন রুটগুলো রয়েছে, বিশেষ করে বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা সহ বিভিন্ন যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো ইতোমধ্যেই পন্টুনে অপেক্ষা রয়েছে এবং যাত্রীরা কিন্তু ইতোমধ্যে
ইতিমধ্যেই তাদের যে সিট সেই সিটে তারা বসে পড়েছেন এবং এখনই তারা যে টিকিট সংগ্রহ করছেন। দুপুরের পর থেকে মূলত আমরা লক্ষ্য করছি যে সদরঘাটে মানুষের যে আনাগোনা সেটি আমরা লক্ষ্য করছি। পাশাপাশি এই বিপুল সংখ্যক যে যাত্রী চাপ, সেই যাত্রী চাপ সামাল দেওয়ার জন্য BIWTA সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু আমরা টহল দিতে দেখেছি। পাশাপাশি আমরা পুলিশ, র্যাব, অন্যান্য যে রয়েছে, পাশাপাশি আমরা সেনাবাহিনীর যে টহল টিম, সেই সেনাবাহিনীর টহল টিমও আমরা এখানে লক্ষ্য করেছি। কিছুক্ষণ আগে এখানে পন্টুন দিয়ে সেনাবাহিনীর একটি টহল টিম এখানে চলে গেছে এবং আমরা লক্ষ্য করছি যে ঠিক সেনাবাহিনীর যে টহল, সেই টহল অব্যাহত রয়েছে এবং তারা নজরদারি করছেন। BIWTর পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে অতিরিক্ত যাত্রী চাপের কারণে যাতে করে কেউ অতিরিক্ত যাত্রী বহন করতে না পারেন সেই বিষয়টা তারা বারবার করে লক্ষ্য করছেন এবং আমাদেরকে জানিয়েছেন বলে তারা আসলে দাবি করছেন। তো সব মিলিয়ে বলা যায় আজকে শেষ কর্মদিবস, নারীর টানে মানুষ বাড়ি ফিরছেন এবং প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য দক্ষিণবঙ্গের যে যাত্রীরা, সেই দক্ষিণবঙ্গের যাত্রীরা তারা তাদের যেই শেকড়ের পানে ছোটার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা নিচ্ছেন। তো বলা যায় এখন যে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে সেগুলি ছাড়বে আরও বেশ কিছুক্ষণ পরে, প্রায় ঘন্টা দুয়েক বলা যায় বা ঘন্টা তিনেক পরে ছাড়বে এবং এখনই কিন্তু যাত্রী চাপে ঠাসা পুরো সদরঘাট লঞ্চ টার্মিনাল। তো এই ছিল দক্ষিণবঙ্গের যে যাত্রা, সেই যাত্রা। আমরা চলে যাব রেলপথের খবর জানতে। বিমানবন্দর রেল স্টেশনে আছেন সহকর্মী সাইফুল রুদ্র। কিছুক্ষণ আগে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গেছে, অর্থাৎ ঘড়িতে তখন 4:56। সেই ট্রেনের অবস্থা যদি একটু আপনাদেরকে বলতে চাই তাহলে বলতে হয় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ছিল কানায় কানায় পূর্ণ। একেবারে ঠেসে যাত্রী নিলে অবস্থাটা যেমন হয় ঠিক তেমন অবস্থা আমরা দেখেছি। তিল ধারণের ঠাঁই ছিল না কম্পার্টমেন্টগুলোতে, প্রত্যেকটি বগি ছিল যাত্রীতে ঠাসা এবং সবচেয়ে যেটি ভীতিকর ব্যাপার সেটি ছিল যে যাত্রীরা যাতায়াতের জন্য, অর্থাৎ এই ঈদে তারা সবাই বাড়ি যাচ্ছেন, তারা যেন বাড়ি পর্যন্ত যেতে পারেন সেই জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে দরজায় পর্যন্ত ঝুলে যেতে আমরা দেখেছি। যে দরজায় যে মানুষ পা রেখে দাঁড়াবে সেই জায়গাটি পর্যন্ত ছিল না। তো এমন অবস্থায় যাত্রীরা ট্রেনে যাতায়াত করছেন। সিরাজগঞ্জ এক্সপ্রেসের চিত্র আমি তাই দেখতে পেয়েছি এবং আরও যেটি ভয়াবহ সেটি হচ্ছে যে অনেককেই দেখেছি ট্রেনের ছাদে চড়ে যাতায়াত করতে, অর্থাৎ সিরাজগঞ্জ এক্সপ্রেসে বেশ কিছু বগির ছাদে আমরা যাত্রীদেরকে চড়তে দেখেছি। এখন এই মুহূর্তে 1 নম্বর প্ল্যাটফর্মে আছে সুবর্ণ এক্সপ্রেসটি কিছুক্ষণ আগে, অর্থাৎ 3 মিনিট আগে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে এসে বিমানবন্দরে পৌঁছেছে। সেটার সম্ভাব্য ছেড়ে যাওয়ার সময় দেখানো হয়েছিল 4:58। সেই সময়ে ইতিমধ্যে পেরিয়ে গেছে, কিন্তু পরবর্তী সম্ভাব্য ছাড়ার সময়টুকু কখন সেটা বলা হয়নি। আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছিলাম তারা জানিয়েছে যে সেটা 5:10 কিংবা 5:15 মধ্যে বিমানবন্দর রেলওয়ে স্টেশন ছেড়ে যাবে। আরও কিছু তথ্য দিয়ে রাখি, যমুনা এক্সপ্রেস তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে 5:13। চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে 5:28। তিতাস কমিউটার আখাউড়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে সন্ধ্যা 6:16। ব্রহ্মপুত্র এক্সপ্রেস দেওয়ানগঞ্জ 6:43 এবং নরসিংদীর কমিউটার ট্রেন ভৈরব বাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা 7টা নাগাদ। সবশেষ এখানে দেখানো হচ্ছে যে 11 সিন্ধুর গধূলি সেটা ছেড়ে যাবে 7:13 কিশোরগঞ্জের উদ্দেশ্যে। যাত্রীরা আমাদেরকে অভিযোগ করছিলেন যে টিকিট কেটেও তারা স্ট্যান্ডিং টিকিটের যাত্রী হিসেবে ট্রেনে চড়ে যাচ্ছেন। তো এই মুহূর্তে এই ছিল বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে এই মুহূর্তের তথ্য। আমরা এখন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান, তার কাছে জানবো এই মুহূর্তের খবরাখবর। মেহেদি, বেলা যত বাড়ছে ততই কিন্তু সড়কে যানবাহনের চাপ যেমন বেড়েছে তেমনি কিন্তু এই এলাকার মানুষ, বিশেষ করে গাজীপুরের যে মানুষ, গাজীপুরের যারা গার্মেন্টস প্রতিষ্ঠানের কর্মী এবং যারা এই এলাকায় অস্থায়ী বাসিন্দা তারা কিন্তু নারীর টানে বাড়ির পানে ছুটছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুপুর নাগাদ আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায়
প্রায় 50% কিন্তু গার্মেন্টস প্রতিষ্ঠান এর মধ্যে ছুটি হয়ে গিয়েছে এবং সেই প্রতিষ্ঠান ছুটি হওয়ার ফলে কিন্তু যারা ছুটি পেয়েছেন তারা কিন্তু আজকে বাড়িতে যাচ্ছেন। বিশেষ করে একটু জানিয়ে রাখতে চাই যে গাজীপুরের মোট গতকাল রাতে কিন্তু 10% গার্মেন্টস প্রতিষ্ঠান ছুটি হয়েছে এবং আজকে এর মধ্যে 40% গার্মেন্টস প্রতিষ্ঠান ছুটি হওয়ার তথ্য আমরা পেয়েছি। সুতরাং যারা ছুটি পেয়েছেন তারা বাড়ির পানে ছুটছেন। সেই বাড়ির পানে দুপুরের পরপরই তারা কিন্তু আধাবেলা কাজ করার পর তারা কিন্তু বাড়িতে যাচ্ছেন। তারা আসলে আমাদেরকে যেমনটি বলছেন যে ধাপে ধাপে গার্মেন্টস প্রতিষ্ঠান ছুটি হওয়ার ফলে কিন্তু এবার এই সড়কে বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আমরা রয়েছি, সেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু কিছুটা চাপ এখন লক্ষ্য করা যাচ্ছে, যদিও দুপুরের আগ পর্যন্ত কিন্তু স্বস্তির যাত্রা কিন্তু তারা পেয়েছেন, এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন। একটু জানিয়ে রাখতে চাই এটি কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, সড়কের দুপাশে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে বিশেষ করে ঢাকায় ঢোকার যে গাড়িগুলো রয়েছে সেগুলো যেমন উপচে পড়া ভিড় রয়েছে, আবার ঢাকা থেকে বের হওয়ার যে গাড়িগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আমরা চাপ লক্ষ্য করছি। এবং এর বাইরেও গাজীপুরের যে আরেকটি মূল পয়েন্ট চন্দ্রা, সেখানেও কিন্তু আমরা দেখেছি কিন্তু যানবাহনের চাপ লক্ষ্য করা রয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে অন্যান্য সময় বিশেষ করে আমরা ঈদের সময় যে বাড়তি চাপ সামাল দিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে দেখেছি যে ঢাকামুখী যে লেনটি সেই লেনটি ব্যবহার করে কিন্তু ঢাকা থেকে যানবাহনের গাড়ি বের করা হয়। তবে এবার কিন্তু সেটি সম্ভব হচ্ছে না, কেননা কোরবানির পশু রয়েছে। আমরা বিপুল পরিমাণ কোরবানির পশু আমরা দেখেছি সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে সেই পশুগুলো কিন্তু এই পথ ধরেই কিন্তু ঢাকায় প্রবেশ করছেন। সুতরাং সেই হিসাবে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি যে পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর বেশ কয়েকটি টিম আমরা দেখেছি, তারা কিন্তু কোথাও কোনো বিশৃঙ্খলা দেখলেই তারা সেখানে আসলে আইন প্রয়োগ করে কিন্তু সেটি সমাধান করার চেষ্টা করছে। তো এই ছিল গাজীপুর চৌরাস্তা থেকে আমার কাছে এই যাত্রার সবশেষ তথ্য। গাজীপুর চৌরাস্তা থেকে মেহেদী হাসান জানাচ্ছিলেন সড়ক পথে মানুষের ঘরমুখ মানুষের খবরাখবর। এর আগে বিমানবন্দর রেল স্টেশন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাইফুল রুদ্র, তিনি রেলপথে মানুষের যাতায়াতের খবর জানাচ্ছিলেন। এবং এর আগে সদরঘাট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী তোহা খান তামিম, তিনি জানাচ্ছিলেন লঞ্চে ঘরমুখ মানুষের যাতায়াতের খবর। রাজধানীতে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। ছোট ও মাঝারি আকারের চাহিদা বেশি থাকলেও ক্রেতা কম বড় গরুর দাম নিয়ে সন্তুষ্ট জানিয়েছেন ক্রেতারা। বিক্রেতাদের আশা কাল থেকে পুরোদমে শুরু হবে বেচা কেনা। এদিকে হাটে অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। গরু ছাগল সহ বিভিন্ন জাতের কোরবানির পশু নিয়ে রাজধানীর গাবতলী হাটে এসেছেন বিক্রেতারা। ক্রেতা দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে। কেউ কেউ কিনছেন পছন্দের পশু। বৃহস্পতিবার ও শুক্রবার মূল বেচাকেনা হবে বলে জানাচ্ছেন বিক্রেতারা। ঈদ উদযাপনে হাসি মুখে বাড়ি ফেরার আশা তাদের। যদি আমাদের মনের আশা 5 লাখ টাকা বেচবো, এটা আপনার মনে করেন 4 লাখ বলতেছে। আর 4 দিন বাকি আছে, তো আর 2 দিনের ভিতরে ইনশাল্লাহ আশা করি আমার গরু বেচা কিনে হয়ে যাবে। বড় গরুর কাস্টমার খুবই কম দেখা যাচ্ছে মার্কেটে আর কি। 4 দিনে আমরা না হইলেও 20টা গরু বেচা পালাই, কিন্তু এবার 4টা গরু বেচছি। এখন পর্যন্ত মানে এত বড় পার্টি আসে নাই। ছাগলের দাম একদম সীমিত এবং ভালো বেচে কিনে হচ্ছে। ক্রেতারা বলছেন এবার পশুর দামে যথেষ্ট সন্তুষ্ট তারা। বিক্রেতারা বলছেন ছোট ও মাঝারি পশুর চাহিদা বেশি থাকায় দাম একটু বেশি হলেও বড় পশুর দাম তুলনামূলক কম। হাসিল ঘরের সদস্যরা বলছেন ক্রেতা বিক্রেতার স্বস্তির কথা জানালেও কেউ কেউ তুলছেন অভিযোগের সুর। কেউ কেউ আসে বলতেছে যে না একটু আগে থেকে গতবার থেকে একটু বেশি, আবার কেউ কেউ বলতেছে না আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর বিক্রেতা কেউ কেউ বলতেছে যে না আমরা খুশি, কেউ কেউ আবার একটু বলতেছে যে না আমাদের লস হচ্ছে। এবার গরুর দাম নাগালের ভিতরেই আছে, একটু কমই মনে হচ্ছে। অন্যান্য বারের তুলনায় ভালোই মনে হচ্ছে আর কি। গরুর কালেকশন মোটামুটি ভালোই আছে, কিন্তু দামটা একটু বেশি মনে হচ্ছে। হাটগুলোতে তৎপরতা বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এখন পর্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তারা। যথেষ্ট নিরাপত্তা আছে এখন, র্যাব, পুলিশ, সেনাবাহিনী এবং পাশাপাশি আমাদের সদস্যরাও দায়িত্ব পালন করতেছি আমরা। এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি মিলিয়ে মোট 21টি স্থানে পশুর হাট বসানো হয়েছে। প্রতিটি হাটেই বিক্রি হচ্ছে গরু, ছাগল, ভেড়া সহ বিভিন্ন প্রজাতির কোরবানির পশু। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও পশুর হাটে আছেন সহকর্মী আদনান তুর্য, নওগাঁয় এমআর রকি এবং নরসিংদীতে আছেন সহকর্মী আশিকুর রহমান পিয়াল। সরাসরি শুরুতেই যাচ্ছি তুর্যর কাছে। তুর্য,
ঈদ উল আজহার বাকি আর মাত্র 3 দিন, এরই মধ্যে রাজধানীতে জমে উঠেছে ইলেকট্রিশিয়ান মিরাজ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, ওয়াচ টাওয়ারের নিচে যে ত্রুটিটা হয়েছিল ওটা যদি সমাধান হয়ে থাকে মতো গরু আছে বলে আমাদেরকে হাট কর্তৃপক্ষরা জানিয়েছেন। এই রোতে আপনারা এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গরুর দামই প্রায় 2 লাখের উপরে। এছাড়াও এই হাটে বিভিন্ন ছাগল এবং ভেড়া রয়েছে। উট বর্তমানে এই হাটে নেই, কিন্তু এই যে গরুগুলো দেখছেন এগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, বেশিরভাগই যদিও যশোরের খামার থেকে এসেছে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, এইসব অঞ্চল থেকেও বিভিন্ন গরু এসেছে বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। হাটের আইন শৃঙ্খলা রক্ষার পরিস্থিতি নিয়ে যদি বলতে হয়, সেখানে একটু আগেই র্যাব 2 এর মহাপরিচালক ব্রিফ করে গিয়েছেন। তিনি আসলে হাটের জাল নোট নিয়ন্ত্রণ এবং প্রতারণা ভিত্তিক যে অপরাধগুলো রয়েছে তা নিয়ন্ত্রণে কিভাবে সচেতন থাকতে হবে সেই বিষয়ক ব্রিফ করেছেন। প্রত্যেকটি হাটেই জাল নোট প্রতিরোধকারীর জন্য মেশিন রয়েছে, তা ব্যবহার করে আসলে ক্রেতা বিক্রেতা জাল নোটের বিষয়গুলো বুঝতে পারবেন। এছাড়াও বিক্রেতারা বলছেন যে এখনো অত গরুগুলো বিক্রি হচ্ছে, তবে আরও ঈদের 2-3 দিন আগে আরও জমজমাট হয়ে উঠবে রাজধানীর এই গরুর হাটগুলো। এখন সরাসরি চলে যাচ্ছি নওগাঁতে সহকর্মী রকির কাছে। তৃণমূল পর্যায়ে পশু বেচা কিনার একেবারে শেষ মুহূর্ত চলছে। এই মুহূর্তে আসলে আমরা যে হাটটিতে রয়েছি নওগাঁর উল্লেখযোগ্য একটি পশুর হাট, মাতাজি হাট। এই মুহূর্তে হাটে এই অঞ্চলের সর্বোচ্চ পরিমাণে পশুর সরবরাহ আমরা দেখছি এবং বিগত হাটগুলোর চেয়ে প্রায় দ্বিগুণ বলছেন এখানে হাট কর্তৃপক্ষ। এবং এই হাটে আজকে গরুর যে পরিমাণ সমাগম হয়েছে, হাট কর্তৃপক্ষের তথ্য বলছে প্রায় 50,000-এর অধিক এই হাটে গরু তোলা হয়েছে। এবং সকাল থেকে আমরা দেখছিলাম গরু এবং মানুষের এই যে মিলন মেলা, একটা উৎসবের আমেজ, সে সাথে দর হাঁক ডাক চলছে। এবং এই মুহূর্তে কিন্তু গরু কেনা বেচা কিছুটা লক্ষ্য করছি এবং দুপুরের পর থেকেই গরু আস্তে আস্তে কিন্তু ব্যাপারী এবং খামারি পর্যায়ে একটা দর দামে নাগালের মধ্যে আসার পরে কিনছেন। তবে আজকের হাটের যে চিত্র, তাতে এখানে যারা ব্যাপারী তারা বলছেন যে বড় গরু কিন্তু ক্রেতা খুবই কম। মাঝারি যে ষাঁড় গরুগুলো রয়েছে 1 লাখ বা 90-85 হাজার টাকা দামের, এই গরুগুলোই মূলত এখানে বেশি বেচা কিনা হতে দেখেছি। এবং এবার মাংসের দর অনুপাতে কিন্তু একটা গরুর দর এখানে হাঁকা হচ্ছে। বিশেষ করে 100 কেজি ওজনের একটি গরু এখানে কেনা বেচা করতে দেখেছি 85 থেকে 80 হাজার টাকা, বা 110 কেজি ওজনের 1 লাখ টাকার বা 1 লাখের উপরে। তবে বড় 3 মণ 4 মণ যে পরিমাণ গরু রয়েছে, এই গরুগুলোর ক্রেতার অনেকটাই কিন্তু সংকট রয়েছে। ফলে এখানে যারা খামারি, যারা দীর্ঘদিন ধরে একটা লালন পালন করেছিলেন, ভালো একটি দর পাবেন এই হাটগুলোতে এই জাতীয় গরু তোলার পর, তাদের কিন্তু অনেকটা চোখে মুখে হতাশা আমরা দেখছিলাম। এবং এই হাটে আজকের পর্যন্ত যে চিত্রতে, তাতে বলছেন যে হাট কর্তৃপক্ষ এই অঞ্চলে যতগুলো পশু রয়েছে কম বেশি শেষ হাট হিসাবে তারা এই গরুগুলো তুলেছিলেন এবং প্রত্যাশিত একটি দরের আশায় কিন্তু তাদের এই হাটে তাদের দিক থেকে কিন্তু সর্বোচ্চ সন্ধ্যার পর থেকে কিন্তু আরেক দফা সর্বোচ্চ কেনা বেচার একটা প্রত্যাশা রয়েছে। সব মিলে কিন্তু একটা জমজমাট কারবার আমরা এই হাটে আমরা লক্ষ্য করছি। এবং আরো গরু রয়েছে যেগুলো সন্ধ্যার পর হয়তো ক্রেতা এবং বিক্রেতার দরে হাঁকাহাকির মধ্য দিয়ে কেনা বেচা হবে, এমন কথা আমরা জানতে পারছিলাম। গরুর আরো আমরা খবর জানবো, আমাদের সহকর্মী রয়েছে নরসিংদীতে আশিকুর রহমান পিয়াল, সেখানকার হাটের খবর জানাবেন। আজকে যে হাটটি রয়েছে সাপ্তাহিক পশুর হাট নরসিংদী শিবপুর পুটিয়া হাট, সেই হাটে কিন্তু আজ দুপুর থেকে কিন্তু আমরা দেখেছি যে এই হাটে কিন্তু যে খামারি পর্যায়ে এবং কৃষক পর্যায়ে যারা পশু লালন পালন করেছে ঈদকে কেন্দ্র করে, কুরবানি ঈদকে কেন্দ্র করে, তারা কিন্তু দুপুরের পর থেকে কিন্তু এই পুটিয়া হাটে কিন্তু তারা পশু নিয়ে এসেছে। এবং এই হাটটি কিন্তু দেশের সর্ববৃহৎ পশুর হাট হওয়ার কারণেই কিন্তু আজকে কিন্তু এখানে ক্রেতাদের এবং যারা বিক্রেতা, যারা পশু নিয়ে এসেছে তাদের কিন্তু ভিড় কিন্তু চোখে পড়ার মতো। বিশেষ করে এখানে যে হাটটি রয়েছে, এই হাটটি কিন্তু আজকে নরসিংদীর বুধবার হওয়াতে আবার আজকে কিন্তু ঈদের আগে কিন্তু শেষ হাট, যার কারণে কিন্তু এখানে ক্রেতা বিক্রেতারা কিন্তু হাট ডাকে কিন্তু আজকে মুখর হয়ে উঠেছে এই পুটিয়া হাটটি। আপনাকে জানিয়ে রাখি যে এই হাটে কিন্তু যে আশেপাশে নরসিংদীর আশেপাশে যে জেলাগুলো আছে, যে সেই সব জেলা থেকে কিন্তু ব্যাপারীরা এবং খামারিরা এবং কৃষক পর্যায়ে যারা আছে, যারা ঈদকে কেন্দ্র
শুকর কুরবানিকে কেন্দ্র করে পশু লালন পালন করছে, তারা কিন্তু আজকে এই হাটে কিন্তু এই যে গরু, ছাগল, মহিষ তারা কিন্তু নিয়ে এসেছে। বিশেষ করে আজকে আমরা হাটে দেখেছি যে দুপুরের পর থেকে যে বিকেলের দিকে কিন্তু বেচাকেনা আসলে পুরোদমে কিন্তু শুরু হয়েছে। এখানে যে ছোট আকারের যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু 80,000 থেকে নিয়ে 1,30,000-এর মধ্যে বিক্রি হচ্ছে, এবং মাঝারি আকারের যে গরুগুলো দেখেছি সেগুলো কিন্তু 1.5 লাখ থেকে প্রায় 2.5 লাখ টাকা পর্যন্ত কিন্তু দাম হাঁকছে। পাশাপাশি এখানে যে বড় আকারের যে বৃহৎ আকারের যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু 2.5 থেকে 3.5 লাখ এবং 4 লাখ টাকাও কিন্তু দাম হাঁকতে আমরা দেখেছি। এবং আপনাকে বলে রাখি যে বিগত এই বছর কিন্তু খামারিরা আসলে পশু লালন পালন করতে গিয়ে কিন্তু তাদের খড় এবং ভুসির দাম বেশি হওয়ার কিন্তু খরচ তারা কিন্তু বেশি হয়েছে। সেই তুলনায় কিন্তু তারা বলছেন যে এই বছর কিন্তু তারা গরু এবং মহিষের তেমন কোনো দাম আসলে পাচ্ছেন না। এই ছিল নরসিংদীর পুটিয়া হাট থেকে আমার কাছে সর্বশেষ খবর পশুর বেচা কেনার। নরসিংদী থেকে আশিকুর রহমান পিয়াল এবং এর আগে নওগাঁ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী এমআর রকি, এবং তার আগে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিয়েছিলেন আদনান তুর্য। তারা জানাচ্ছিলেন পশুর বেচা কেনার খবর। বঙ্গবন্ধু জাতীয় চার নেতা ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, মুক্তিযুদ্ধের খেতাব নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে বিভিন্ন গণমাধ্যম। ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রেস উইং। অধ্যাদেশে বলা হয়, বিদেশে থেকে মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা রাখা ব্যক্তি, মুজিবনগর সরকারের অধীনস্থ কর্মকর্তা কর্মচারী, ডাক্তার নার্সদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে গণ্য করা হবে। বুধবার সকালে সচিবালয়ে এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম সাংবাদিকদের বলেন, ৭২-এর সংবিধানের আলোকেই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগী পদবি যুক্ত করা হয়েছে। শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের তথ্য সঠিক নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধ পরিচালনা করা মুজিবনগর সরকারের সঙ্গে যুক্ত সবারই মুক্তিযোদ্ধা স্বীকৃতি থাকবে। মুজিবনগর সরকার ইটসেলফ এবং তার দ্বারাই স্বীকৃত অন্যান্য সকল বাহিনী যারা সশস্ত্রভাবে যুদ্ধ করেছে তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন। এটাই তাহলে মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন? শেখ মুজিবুর রহমান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন, মনসুর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, খন্দকার মুস্তাক সাহেব ছিলেন। এরা সবাই মুক্তিযোদ্ধা। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, মুক্তিযুদ্ধের খেতাব নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে বিভিন্ন গণমাধ্যম। ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। মুজিবনগর সরকারের স্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং দুই মন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী ও এইচ.এম. কামরুজ্জামান সহ শতাধিক নেতার মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল করা হয়েছে। এই খবরটি সম্পূর্ণ মিথ্যা। ভুল তথ্য ছাপানোর জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমকে দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তারা তাদের পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করবেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় ধাপে প্রতিবেদন জমা দিয়েছে গুম কমিশন। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন দেয়া হয়। এতে বলা হয়, এখন পর্যন্ত ১,৮৫০টি অভিযোগ জমা পড়েছে। এগুলোর মধ্যে যাচাই বাছাই শেষ হয়েছে ১,৩৫০টির। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ৭ বছর নিখোঁজ থাকলে মৃত বলে বিবেচনার বিধান পরিবর্তন করে ৫ বছর করার সুপারিশ করেছে কমিশন। গুমের সঙ্গে জড়িতদের বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় ধাপে প্রতিবেদন জমা দেয় গুম কমিশন। এ সময় কমিশন প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানান, এখন পর্যন্ত ১,৮৫০টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে যাচাই বাছাই শেষ হয়েছে ১,৩৫০টির। জানানো হয়, গুমের মধ্যে নিখোঁজ রয়েছে এখনও ৩ শতাধিক ব্যক্তি। পরে এ ব্যাপারে বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব জানান, বেশিরভাগ গুমের সঙ্গে জড়িত র্যাবের গোয়েন্দা শাখা। শফিকুল আলম বলেন, গুম খুনের সঙ্গে জড়িতদের পদোন্নতি ও ভালো পোস্টিং দেওয়া হতো, সেই লোভে র্যাব সদস্যরা এসব কাজে লিপ্ত হতো। চলতি সপ্তাহ থেকে গুম কমিশনের প্রতিবেদন ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে জানিয়ে শফিকুল আলম তুলে ধরেন আয়নাঘরের ভয়াবহ নির্যাতনের চিত্র। এই যে গুম হয়েছে যারা, তার মেন কালপ্রিট বা দ্য কিলার ফোর্স ওনারা বলছেন
এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং। তাদেরকে কিভাবে মারা হতো, অনেকগুলো 4-5টা কথা বলেছেন। কাউকে গুলি নদীতে ফেলে দেওয়া হচ্ছে, গুলি করে মারা হচ্ছে, কাউকে পেট কেটে সেখানে সিমেন্ট ভরে তাকে ফেলে দেওয়া হচ্ছে, ইনজেকশন দিয়ে মারা হচ্ছে, ট্রেনে বস্তার মধ্যে ভরে ট্রেন লাইনে ফেলে দেওয়া হচ্ছে। ওয়েবসাইটে যেগুলো পাবলিশেবল প্রত্যেকটা জিনিসই দেওয়া হবে। আপনারা এখন বেশ যখনই ওয়েবসাইটটা হয়ে যাবে আপনারা ভিজিট করতে পারবেন, দেখবেন কতটা ভয়ানক রকমের এটার বিস্তার পেয়েছিল। এ সময় তিনি জানান 7 বছর নিখোঁজ থাকলে মৃত বলে বিবেচনার বিধান পরিবর্তন করে 5 বছর করার সুপারিশ করেছে কমিশন। গুমের সঙ্গে জড়িতদের বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান শফিকুল আলম। যারা পুলিশের মধ্যে অনেকে পিপিএম, বিপিএম, ভালো পোস্টিং, ভালো পজিশন সেটা পাওয়ার জন্য এই কাজগুলো অনেকে করেছেন। আপনি যতগুলো করবেন আপনার তত সুনাম বাড়বে উইদিন দা আপনার সিকিউরিটি ফোর্সের মধ্যে। যারা যারা এই গুমের সাথে জড়িত তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে। কমিশনের ধারণা গুমের ঘটনা 3,500-এরও বেশি। সময় নিয়ে প্রতিটি ঘটনা তদন্ত করবে তারা। এদের যে করে হোক। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। মানবিক করিডোর বাস্তবায়নে বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন। সেটি হলেই কেবল জাতিসংঘ সহায়তা করতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস। জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের আয়োজিত ডিক্যাপ টক শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে এ অনুষ্ঠানে এসে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশ ও মিয়ানমারের সম্পর্ক নিয়ে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মানবিক করিডোর বাস্তবায়নে বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন। সেটি হলেই কেবল জাতিসংঘ সহায়তা করতে পারে। তবে এখনও সেটি নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। Humanitarian corridor is quite a formal legal, requires agreement between sovereign states. So it requires the government of Bangladesh and the Myanmar counterparts and potentially any other groups that are involved to agree formally. If there's an agreement, the UN can support, but that agreement, as I understand it, has not been established as yet. এদিকে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন আগে নাকি সংস্কার আগে এটা বাংলাদেশের জনগণ, সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে। Participation and inclusion of all political parties is something that prevents very polarized positions and potentially unrest. But I think the circumstances need to be looked at and the decision of the government needs to be looked at in the context of the country. ঐকমত্য কমিশনের কাজের প্রশংসা করে গুয়েন লুইস বলেন, জাতিসংঘ মনে করে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিতে এটি সহায়তা করবে। I'm quite impressed by the consensus commission. আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ফিফা প্রীতি ম্যাচে সন্ধ্যা 7টায় ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। হামজার দেশে অভিষেক ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে ভিড় করছেন দর্শকরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফাহিম ইসলাম। দর্শকদের উন্মাদনার সবশেষ খবর জানতে সরাসরি যাব তার কাছে। প্রায় 5.5 বছর পর জাতীয় স্টেডিয়াম ঢাকায় ফিরছে ফুটবল বাংলাদেশ ভুটান ম্যাচ দিয়ে, এবং কি এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্টেডিয়ামে বাংলাদেশের যে টিম বাস সেই টিম বাস চলে এসেছে, এবং কি একে একে বাংলাদেশের টিম বাস পরে কিন্তু আগে কিন্তু ভুটানের টিম বাস এসেছে, এবং এই ভুটানের যে প্লেয়াররা তারা নামছেন তার পেছনে আছে বাংলাদেশের টিম বাস। যদি এই ম্যাচটার কথা বলতে চাই, এই আবহাওয়ার কথা যদি বলতে চাই, যদি এই ম্যাচে কিন্তু ঘিরে কিন্তু আসলে সমর্থকদের উন্মাদনা কিন্তু আসলে তুঙ্গে, এবং যেই কালকে আসলে বাফের কমিটির যে সদস্য তিনি জানিয়েছেন যে এই ম্যাচের টিকিটটাও কিন্তু সোল্ড আউট হয়ে গিয়েছে, এবং কি নিরাপত্তার কথা যদি বলতে চাই, পুরো স্টেডিয়াম এলাকা একদম সকাল থেকে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো স্টেডিয়াম এলাকা, এবং কি স্টেডিয়ামের যে যানবাহন চলাচল সেটিও বন্ধ করে দেওয়া হয়। পুরো স্টেডিয়াম এলাকাটা কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। আর দর্শকদের যদি কথা বলি, যদি স্টেডিয়ামের যেই গেটগুলো রয়েছে সেই গেট দিয়ে কিন্তু বিকেল 5টা নাগাদ দর্শকদের ঢুকতে দেওয়া হয়, এবং কি এই গেট খুলে দেওয়ার পরে কিন্তু
দর্শকরা আস্তে আস্তে ঢুকতে শুরু করেছেন এবং কি এই ম্যাচটা ঘিরে কিন্তু আসলে উন্মাদনা কিন্তু রয়েছে, যেহেতু হামজা চৌধুরীর এই ম্যাচে কিন্তু আসলে হোম অভিষেক হবে, সেই সঙ্গে ফাহমিদুল ইসলাম ইতালি প্রবাসী যে ফুটবলার রয়েছেন তারও কিন্তু আসলে অভিষেক হওয়ার কথা রয়েছে এই ম্যাচ ঘিরে। কিন্তু যে আজ সকালে যিনি এসেছেন সমিত সোম, সেই সমিত সোম এই ম্যাচটা কিন্তু আসলে খেলতে পারবেন না আমরা যতটুকু জানতে পেরেছি। যদিও খেলতে না পারলেও কিন্তু আসলে টিম বাসের সঙ্গে তিনি আসতে পারেন এবং কি বসে খেলা দেখতে পারেন। প্রথমবারের মতো কিন্তু তিনিও আসলে বাংলাদেশের জার্সি গায়ে খেলার অপেক্ষায় আছেন। তো এই ম্যাচটার যে উন্মাদনা, সেই উন্মাদনাকে ঘিরে কিন্তু দর্শকদের যে উন্মাদনা, সেই উন্মাদনা কিন্তু তুঙ্গে। এবং কি এই ছিল জাতীয় স্টেডিয়াম ঢাকা থেকে বাংলাদেশ ভুটান ম্যাচের সবশেষ খবর। ফাহিম ইসলাম, জাতীয় স্টেডিয়াম থেকে। আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, এরই মধ্যে মক্কানগরী থেকে তাবুর শহর মিনার পথে রওনা হয়েছেন লাখ লাখ মুসল্লি। মহানবীর সুন্নত অনুসরণ করে আজ সারাদিন ও রাত তারা অবস্থান করবেন মিনায়। কাল বাদ ফজর যাবেন আরাফা ময়দানে। বিস্তারিত আব্দুল্লাহ তামিমের রিপোর্টে। আজ ৮ জিলহজ, এদিনকে বলা হয় ইয়ামুত তারবিয়া, অর্থাৎ পানি সংগ্রহ ও প্রস্তুতির দিন। এই দিনটিতে হজ যাত্রীরা মক্কা থেকে মিনায় এসে অবস্থান করেন। নবীজির সুন্নত অনুসারে আজকের দিন মিনায় অবস্থান করে ৫ ওয়াক্ত নামাজ আদায় করা এবং রাত যাপন করা হজের অন্যতম সুন্নাহ। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ জিলহজ মিনায় গমন করে সেখানে জোহর, আসর, মাগরিব, এশা এবং ৯ জিলহজ ফজরের নামাজ আদায় করেন। এরপর আরাফার উদ্দেশ্যে রওনা হন। মিনা মূলত একটি উপত্যকা, যেখানে লাখো তাঁবুতে হাজিরা অবস্থান করেন। শৃঙ্খলা, ধৈর্য এবং ইবাদতের চর্চা দেখা যায় এখানে। কেউ নামাজে, কেউ কোরআন তেলাওয়াতে, আবার কেউ বা পরের দিনের আরাফার দিনের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। মিনায় অবস্থান শুধু একটি রাত কাটানো নয়, এটি রুহানি যাত্রার সূচনা ও আত্মশুদ্ধির প্রস্তুতি পর্ব। নবীজির ভাষ্যমতে হজ হলো ইবাদত, নিয়ম, ধৈর্য ও নিয়তের সম্মিলন, আর মিনার রাত হলো তার সূচনা। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। এই মুহূর্তে সৌদি আরবের মিনায় আছেন সহকর্মী আরিফুর রহমান। আমরা সরাসরি যাব তার কাছে। বড় যে ধর্মীয় উৎসব, এই পবিত্র হজ পালনের অংশগ্রহণের জন্য প্রায় ১ মাস আগে সৌদি আরবে দেশে পবিত্র নগরী মক্কার পাশেই, অর্থাৎ ৫ কিলোমিটার অদূরেই সবচেয়ে প্রিয় যে স্থান লাভের আশা তারা যে এখানে এসে উপস্থিত হয়েছেন, সেই জন্যই কিন্তু তারা এখানে অবস্থান করছেন। এবং পাশাপাশি যে বিষয়টি আমি জানিয়ে রাখি যে আসলে এই ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন, যারা এখন মিনাতে অবস্থান নিয়েছেন, তাদের কিন্তু যে চাওয়া, তাদের যে আকাঙ্ক্ষা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের যে চাওয়াটা, অর্থাৎ এই হজ থেকে তারা তাদের যে অতীত জীবনের যে কর্মকাণ্ড তার জন্য ক্ষমা পাওয়ার জন্য তারা কিন্তু অঝরে কাঁদছেন। প্রত্যেকটি মিনার, প্রত্যেকটি তাঁবুতেই কিন্তু আসলে এক ধর্মীয় উৎসব পবিত্র হজ পালন। এই হজ পালনের উদ্দেশ্যে তারা যে এখানে এসেছেন, সেই হজের যে কার্যক্রম সেটি কিন্তু তারা সম্পূর্ণ করার জন্য কিন্তু মূলত এই পবিত্র যে স্থান সেখানে কিন্তু এখন অবস্থান করছেন। আমরা আসলে দেখি যে মুসলমান তারা সবাই এই পবিত্র যে স্থান সেখানে কিন্তু এখন অবস্থান করছেন। আমরা আসলে দেখি যে মুসলমান তারা সবাই কিন্তু আসলে এখানে যেভাবে এখন সময় পার করছেন, সেটি মূলত ইবাদত বন্দেগীর মাধ্যমে কিন্তু তাদের যে সময় সেটি কিন্তু অতিবাহিত হচ্ছে। তো মিনা থেকে পবিত্র হজ নিয়ে ছিল আমার কাছে সবশেষ। আরিফুর রহমান সৌদি আরব থেকে যোগ দিয়েছিলেন। সংযুক্তি ত্রুটিপূর্ণ থাকায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সময় সংবাদে আরও থাকছে। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবের উপর নিরাপত্তা পরিষদে ভোট আজ। ত্রাণ নেয়ার সময় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বর হামলা, মাথা বুক লক্ষ্য করে গুলি।
নতুন বাজেট একমুখী ও অংশগ্রহণহীন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানের সংবাদ সম্মেলনে তিনি বলেন, বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষার প্রতিফলন নেই বাজেটে। এদিকে বাজেটকে আমলাতান্ত্রিক কাঠামোর পুনরাবৃত্তি হিসেবে অভিহিত করেছে গণসংহতি আন্দোলন ও গণ অধিকার পরিষদ। অন্তর্বর্তী সরকার ঘোষিত বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। বাজেটকে একমুখী এবং অংশগ্রহণহীন অভিহিত করে আমির খসরু বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে বাজেট পেশ করলে নতুন চিন্তার প্রতিফলন ঘটত। ন্যূনতম জাতীয় ঐকমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে। যেহেতু সংসদ নাই, নির্বাচিত সরকার নাই, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিতে পারে, কিন্তু সেই সুযোগটি কাজে লাগানো হয়নি। বাজেট প্রণয়ন একমুখী, অংশগ্রহণহীন ও গতানুগতিক ধারার হতো, নতুন চিন্তার প্রতিফলন ঘটত। এ সময় বিএনপি সরকার গঠন করলে 180 দিনের পরিকল্পনা তুলে ধরেন আমির খসরু। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের পর প্রথম 180 দিনের মধ্যে আমাদের লক্ষ্য ও পরিকল্পনা নির্বাচনের আগেই নির্ধারণ করা হবে। এদিকে একই ইস্যুতে আলাদা সংবাদ সম্মেলন করেছে গণসংহতি আন্দোলন এবং গণ অধিকার পরিষদ। প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক ও আমলাতান্ত্রিক কাঠামোর পুনরাবৃত্তি অভিহিত করেন জুনায়েদ সাকি। আর রাশেদ খান বলেন, অন্তর্বর্তী সরকারের বাজেটে আওয়ামী সরকারের বাজেটের ছাপ পরিলক্ষিত হয়েছে। এবারের বাজেটেও বিদেশ নির্ভরতা কমানো যায়নি। নতুন চিন্তা এবং নতুন রাজনৈতিক অর্থনৈতিক যে বন্দোবস্ত তৈরি হবে তার একটা প্রতিফলন এই বাজেটে আসবে। দুর্ভাগ্যবশত আমরা দেখছি যে বাজেট সেই গতানুগতিক এবং পুরনো চিন্তার একেবারে ধারাবাহিকতা। বাজেটে শিক্ষা ও চিকিৎসা খাতে বরাদ্দ কমানোই ক্ষোভ জানায় গণ অধিকার পরিষদ। শিক্ষা খাতে 20% বরাদ্দের দাবি জানায় দলটি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাজেট নিয়ে সবার প্রতিক্রিয়া ঈদের পর পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, 22 জুন উপদেষ্টা পরিষদের বৈঠকে পাস হবে বাজেট। দুপুরে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। এছাড়া ঈদের টানা ছুটি অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না বলেও জানিয়েছেন তিনি। ব্যবসায়ীরা তাদের মতো ব্যবসা করবে। ব্যাংক, বাংলাদেশ ব্যাংক অলরেডি বলেছে কোন দিন ব্যাংক খোলা থাকবে এবং হাটে, গরুর হাটে কীভাবে তার প্রভিশন করবে। আমার তো এরকম হলিডে পৃথিবীর অন্যান্য আরও বেশি হলিডে থাকে। ক্রিসমাসের সময় ওদের 20-25 দিন হলিডে থাকে। নেপালে আপনার দুর্গাপুজোর সময় 1 মাস হলিডে থাকে। দেশ চলে না, অতএব চলবে কোনো রকম বিরূপ বিষয়টা। আর ইতিমধ্যে আমরা বাজেট তো দিয়ে দিয়েছি। বাজেটের মোটামুটি আমাদের যে কর্মপন্থা কী হবে সেগুলো এটাতে কাজ চলবে। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি আয়কর নথি জব্দ করেছে দুদক। একই সঙ্গে শ্যামলী রিং রোডে জনতা হাউজিং সোসাইটিতে তার নামে থাকা একটি ফ্ল্যাটের নথি জব্দ করা হয়েছে। এদিন মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদের 645 কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক এমডি তানভীর আহমেদ মিশুক সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে দাবি করতেন টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র সহ নাগরিকত্বের সব কাগজপত্র ছিল ব্রিটিশ এই এমপির। গুলশানে প্লট জালিয়াতির ঘটনায় দুদকের মামলা তদন্তে বেরিয়ে আসে এসব তথ্য। টিউলিপ ইস্টার্ন হাউজিং থেকে অনৈতিকভাবে ফ্ল্যাট গ্রহণের ক্ষেত্রে এই আয়কর নথি ব্যবহার করেন। যদিও 2015 সালে ফ্ল্যাটটি তার বোন আজমিনা সিদ্দিককে হেবা করেন। নথিতে 2006-07 থেকে 2014-15 সাল পর্যন্ত আয়কর রিটার্নে অ্যাডভান্স টাওয়ার্স ডেভেলপার্সের 5 লাখ টাকা প্রদর্শিত আছে। তদন্তের স্বার্থে এই আয়কর নথি ঢাকার করঞ্চল 6 থেকে জব্দ করেছে দুদক। অনুসন্ধানের ক্ষেত্রেও যদি আয়কর নথি তথ্যাদি বিবেচনা করার প্রয়োজন অনুসন্ধানকারী দল মনে করেন, তাহলে তারা যে কোনো ব্যক্তির আয়কর নথি পর্যালোচনার জন্য জব্দ করতে পারে। এদিন মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে ডাক অধিদপ্তরের চুক্তি না মেনে অতিরিক্ত 645 কোটি টাকার ই-মানি ইস্যু করে আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক এমডি তানভীর আহমেদ সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। 41টি অনুমোদিত ডিস্ট্রিবিউটরের মাধ্যমে রিফান্ডপূর্বক আত্মসাতের অপরাধ প্রমাণিত হয়। জনাব তানভীর আহমেদ মিশুক ব্যবস্থাপনা পরিচালক সহ নগদের 9 জন কর্মকর্তার বিরুদ্ধে
মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে সম্পদ বিবরণী দাখিল না করা ও 85 লাখ টাকার অবৈধ সম্পদ মেলায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। কবলেও উজানের পাহাড়ি ঢলে প্লাবিত সিলেটের নিচু এলাকা জকিগঞ্জ, বিয়ানীবাজার সহ কয়েকটি উপজেলার 10,000-এর বেশি মানুষ পানিবন্দী। বিপদসীমার উপর দিয়ে বইছে সুরমা কুশিয়ারা। নওশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত, ইকরামুল কবিরের রিপোর্টে। বাঁধের ভাঙ্গন দিয়ে হু হু করে কুশিয়ারা নদীর পানি ঢুকে তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। সিলেটের বালাগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের প্রতিরক্ষা বাঁধ ভাঙ্গনের কারণে শেরপুর বালাগঞ্জ সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে। সড়ক বসতবাড়ি তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন গ্রামবাসী। ইউনিয়নের 13 গ্রামের মধ্যে 11 গ্রামের প্রায় 8,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। বাড়িঘর অবস্থা তো একবার খারাপ, আপনার আমরা চলার কোনো ব্যবস্থা নেই। আমরা বড় অসহায়ের মাঝে আছি, আমরা যাওয়ার নাই এমন মানুষ, আমরা ঘর দুয়ার বাড়ি সব কিছু কিছুরই বাগিলা যেভাবে বস্তা ফেলার এই বস্তাগুলো এইভাবে ফেলে এখানে মোটামুটি যদি এপারে চলে আসে আর পানি বন্ধ হয়ে যায় ইউনিয়নটা নিরাপদ হয়ে যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো আমাদের এলাকার দিকে, আমার ইউনিয়নের দিকে এবং আমার এই পূর্ব পৈলনপুর ইউনিয়নকে যেন বন্যা দুর্গত হিসাবে ঘোষণা করা হয়। সিলেটে তেমন বৃষ্টিপাত না হলেও সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর 3টি এবং সুরমা নদীর 1টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর ডাইকের এই ভাঙ্গন দিয়ে দুদিন ধরে পানি প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গিয়েছে। এই অবস্থায় দ্রুত এই ভাঙ্গন মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের ফাজিলপুর গ্রাম থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন 1 জন। সকালে সদর উপজেলার ফকিরের হাট এলাকায় ক্ষেত থেকে ভুট্টা তোলার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসলে বিদ্যুৎস্পৃষ্ট হন 4 শ্রমিক। এতে ঘটনাস্থলে 1 জনের মৃত্যু হয়। আহত বাকিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে নেওয়া হয়েছে। আবারও খেলার খবর। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলতে ঢাকা এসেছেন শোভিত সোম। লাল সবুজের জার্সি গায়ে জড়াতে মুখিয়ে আছেন কানাডা প্রবাসী এই ফুটবলার। দলের সঙ্গে মানিয়ে নিয়ে সিঙ্গাপুর ম্যাচে বড় ভূমিকা রাখার প্রত্যাশা শোভিতের। হামজা ফামিদুল এবার লাল সবুজের দেশে এলেন শোভিত সোম। কানাডা থেকে বাংলাদেশ দূরত্বটা 11,000 কিলোমিটারের। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। স্বাভাবিকভাবেই যে কারো শরীরে যে কে বসবে ক্লান্তি, যার কিছুটা ছাপ আছে সুমিতের চোখে মুখেও। তবে দেশের মাটিতে পা রেখে সব ক্লান্তি যেন নিমিষেই উধাও এই মিডফিল্ডারের। এটা খুব এক্সাইটিং এখানে আসতে, সবাইকে দেখতে, আর একটু এক্সাইটমেন্ট আছে ফুটবলের উপরে। সো আমি জাস্ট এক্সাইটেড, আর হোপফুলি আমরা ভালো করতে পারি। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হতে পারে সুমিতের। এ ম্যাচের প্রহর গুনছেন দেশের কোটি ফুটবল ভক্তরা। অপেক্ষা সুমিতের ফুটবল শৈলী দেখার। লাল সবুজের জার্সি গায়ে তুলতে তর সইছে না সুমিতেরও। এটা তো মেইন ফোকাস আমার। আমি তো এটার খেলার উপর চিন্তা করছি। আমরা কোচের সাথে কথা বলছি, আমরা কীভাবে খেলতে চাই, আমার রোলটা কি। সো এটার জন্য জাস্ট এক্সাইটেড শুরু করতে, ট্রেনিংও করতে। আমার 2-3 হয়েছে যে ট্রেন করি নাই ট্রাভেলের জন্য। সো জাস্ট এক্সাইটেড টিমের সাথে ট্রাভেল করতে, সবার সাথে মিট করতে। এদিন ভোর 5:30টায় অবতরণ করে সুমিত সোমকে বহনকারী বিমান। গণমাধ্যমের সঙ্গে কথা বলার পরও ব্যাগ না পাওয়ায় এয়ারপোর্টে তাকে থাকতে হয় আরও 30 মিনিট। যাওয়ার আগে গণমাধ্যম কর্মীদের হাত নাড়িয়ে বিদায় জানিয়ে জাতীয় দলের টিম হোটেলের পথে রওনা হন সুমিত। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ঈদ উদযাপনে আপন ঠিকানায় ছুটছে মানুষ। সময় মতো ছাড়ছে ট্রেন, সড়কেও স্বস্তি নেই চিরচেনা যানজট। লঞ্চে উপচে পড়া ভিড়। যাত্রা নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। মক্কা থেকে তাবুর শহর মিনার পথে লাখ লাখ মুসল্লি। সারা রাত অবস্থানের পর কাল বাদ ফজর আরাফার ময়দানে যাত্রা।
এবং বঙ্গবন্ধু জাতীয় চার নেতা ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকবে জানালেন উপদেষ্টা। খেতাব নিয়ে প্রচারিত খবর ভিত্তিহীন জানালেন উপপ্রেস সচিব। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।